আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, বিচারকের আড়ালে নাইমা হায়দারের দুর্নীতি। নিউজটি লিখেছেন সাইদুর রহমান রুমি। চলুন দর্শক জেনে আসি নিউজটির বিস্তারিত। আলোচিত বিচারপতি নাইমা হায়দারের বিরুদ্ধে দলীয় আনুগত্য, ঘুষ, দুর্নীতি, অনৈতিকতা ও ফরমায়েশি রায়ের অভিযোগের তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সরকারি সম্পত্তি হাতবদল থেকে শুরু করে তার বিদেশে সম্পদ গড়া নিয়েও প্রশ্ন উঠেছে। আইনজীবীদের দাবি, এসব অভিযোগে দ্রুত তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। বিচারপতি নাইমা হায়দার 1991 সালে আওয়ামী লীগ দলীয় প্রেসিডেন্ট প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর মেয়ে। জুলাই আগস্ট বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতন পরবর্তী যে কয়জন বিচারপতিকে বিচার কার্য থেকে বিরত রাখা হয়েছে তাদের মধ্যে তিনি অন্যতম। আমার দেশের অনুসন্ধানে তার বিতর্কিত কর্মকাণ্ডগুলো উঠে এসেছে। বলে রাখা ভালো, নাইমা হায়দার 2009 সালে 30 জুন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং 2011 সালে 30 জুন একই বিভাগের নিয়মিত বিচারক হন। আওয়ামী লীগের অত্যন্ত বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন নাইমা হায়দারের বাবা বদরুল হায়দার চৌধুরী। প্রধান বিচারপতি হিসেবে অবসরের পর তাকে আওয়ামী লীগ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। আওয়ামী কোটায় নাইমা হায়দারের বিচারপতি নিয়োগ পাওয়ার এটি ছিল প্রধান কারণ। 90-এর গণ অভ্যুত্থানে এরশাদের পতনের পর 1991 সালের 8 অক্টোবর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন হয়। সংসদীয় ব্যবস্থায় ফেরার পর এটি ছিল প্রথম নির্বাচন। বিএনপি আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছিল, আর বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে মনোনীত করেছিল আওয়ামী লীগ। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাইমা হায়দারের বাবা বিচারপতি বদরুল হায়দার চৌধুরী বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন। এটি ছিল বাংলাদেশের সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন। দলীয় কোটায় বিচারপতি নিয়োগ পেয়ে দলের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলে যাননি নাইমা হায়দার। জুলাই অভ্যুত্থানের কয়েক মাস আগেও 29 এপ্রিল তার বেঞ্চ শেখ মুজিবকে হত্যার পর বিদ্রোহীদের চিহ্নিত করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে আদেশ দেন। সারা দেশে যোদ্ধাদের তালিকা করে 4 আগস্টের মধ্যে আদালতে দাখিল করতে আদেশ দেন তিনি। নাইমা হায়দার আওয়ামী লীগের কতটা অনুগত ছিলেন তা বোঝা যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ফাঁস হয়ে যাওয়া এক টেলিফোন সংলাপে। সেখানে সালমান এফ রহমান আশঙ্কা প্রকাশ করে আইনমন্ত্রী আনিসুল হককে বলেন, বিচারপতি নাইমা হায়দার চৌধুরী ছুটিতে থাকায় তার একটি গুরুত্বপূর্ণ মামলা অন্য একটি কোর্টে গেলে নিজের সুবিধা মতো রায় তিনি নাও পেতে পারেন। হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মধ্যে আওয়ামী লীগের ফরমায়েশি রায়ের জন্য কুখ্যাত ছিলেন নাইমা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে আদালত চত্বর থেকে অপহরণের সন্ধান চেয়ে হেবিয়াস কর্পাস আবেদন এড়িয়ে যায় তার বেঞ্চ। সুখরঞ্জন বালিকে ভারতের যোগসাজশে গুম করা হয় বলে পরে খবর বেরিয়ে আসে। সুখরঞ্জন বালি 2012 সালের 5 ডিসেম্বরে ট্রাইব্যুনালের গেট থেকে গুম হলেও নাইমা হায়দারের বেঞ্চে কোনো আদেশ পাননি সাঈদীর আইনজীবীরা। সে সময় ন্যায় বিচারের পক্ষে আদেশ না দিয়ে প্রকৃতপক্ষে সুখরঞ্জনের গুমের পক্ষেই অবস্থান নিয়েছিলেন নাইমা। এছাড়া গুরুত্বপূর্ণ আরো অনেক রাজনীতি সংশ্লিষ্ট মামলায় শেখ হাসিনাকে খুশি করতে ফরমায়েশি রায় দিতে তৎপর ছিলেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, বয়স শেষ হওয়ার পরও মাহবুবে আলমের তৎকালীন অ্যাটর্নি জেনারেল পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট সরাসরি খারিজ করে দেয়া। আওয়ামী দলীয় কোটায় নিয়োগ পাওয়ার পর বিচারপতি নাইমা হায়দারের কোর্টটি ছিল চিহ্নিত আইনজীবী সিন্ডিকেট, মুখচেনা দলীয় লোকদের যে কোনো মামলার সুবিধা নেওয়ার জায়গা। একই বিষয় 2 রকম রায় দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নাইমা সিন্ডিকেটের মাধ্যমে মামলা উপস্থাপন করা হলে পছন্দ মতো রায় পাওয়া যেত। তার দুর্নীতি ছিল ওপেন সিক্রেট। সবাই জানলেও পতিত আওয়ামী লীগ সরকারের খাস লোক হওয়ায় কেউই তার বিরুদ্ধে টু শব্দটি করারও সাহস পেত না। তার দুর্নীতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে হাইকোর্টের প্রতিবাদী আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিলে তাকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করে আজীবনের জন্য আইন পেশায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। নাইমার সিন্ডিকেট সদস্যদের সঙ্গে সমঝোতায় রাজি না হয় আইন পেশায় ফিরতে তাকে মুচলেকা দিতে বাধ্য করা হয়। অভিযোগ রয়েছে, যোগসাজশে ব্যাপক ঘুষ লেনদেনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেটেলমেন্ট সম্পত্তির মামলায় সরকার পক্ষকে সময় না দিয়ে
দ্রুত রায় দিতেন তিনি। এতে সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি বেহাত হয়ে যায়। নাইমা হায়দারের এসব অপরিণামদর্শী কাজে অবাক হওয়ার পরও তার কিছু রায়ে বিস্ময় প্রকাশ করে আপিল বিভাগ। পানির দামে তিনি ঢাকার সেগুনবাগিচা, মোহাম্মদপুর, মিরপুর, গুলশানের কয়েকশো কোটি টাকার সরকারি সম্পত্তি কতিপয় ব্যক্তির হাতে তুলে দেন। 2023 সালে হাইকোর্টে 15,988 নম্বর রিট পিটিশনে দেখা যায় নাইমা হায়দারের রায়ে সরকারি সম্পত্তিগুলো কুমিল্লার আইনুদ্দিন অ্যান্ড ফয়জুন্নেসা ওয়াকফ স্টেটকে দিতে বলা হয়। এতে তার সিন্ডিকেট সদস্যকে মোতাওয়াল্লি বানানো হয় এবং পরবর্তীতে এগুলো কোটি কোটি টাকায় বিক্রি করে তারা ভাগাভাগি করে নেন। এভাবে ঢাকার মোহাম্মদপুরের হুমায়ুন রোড এবং তোপখানা রোডের সেগুনবাগিচায় কোটি কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি একই কায়দায় বেহাত হয়। এছাড়া তার স্টাফদের বিরুদ্ধে মামলা তালিকাভুক্ত করে ফাইল আটকে এবং অর্থের বিনিময়ে ফাইল ছেড়ে প্রচুর অবৈধ টাকা উপার্জনের অভিযোগও রয়েছে। নাইমা হায়দার সম্পর্কে চাঞ্চল্যকর আরেকটি অভিযোগ হলো তিনি নিজে কোনো রায় লিখতেন না। তার মামলার রায়গুলো সিন্ডিকেট সদস্যরাই লিখে দিতেন, তিনি শুধু স্বাক্ষর করতেন। অভিযোগ রয়েছে তিনি কখনোই পূর্ণ সময় আদালতে বসতেন না। সিন্ডিকেট আইনজীবীরা অধিকাংশ সময় তার খাস কামরায় আড্ডা এবং খানাপিনা করতেন, যা বিচারপতি আচরণ বিধির চরম লঙ্ঘন। তার কোর্টে নিয়মিত মামলা পরিচালনা করা অনেকেই বিষয়টি জানতেন। এ নিয়ে বিভিন্ন সময় সমালোচনা হলেও আওয়ামী লীগের স্বার্থ সংশ্লিষ্টদের সুবিধা হওয়ায় কেউ মুখ খুলতেন না। ব্যাপক তদন্ত করলেও এমন ঘটনা আরো বেরিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন সূত্রে জানা যায় নাইমা হায়দারের অবৈধ আয়ের বেশিরভাগই তিনি পাচার করে কানাডায় বাড়ি গাড়ি করেছেন। কানাডার বিভিন্ন জায়গায় তার বেশ কয়েকটি বাড়ি রয়েছে। ছুটি পেলেই তিনি কানাডায় উড়াল দিতেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন বলেন, যেসব বিচারপতি বিতর্কিত, যারা শপথ লঙ্ঘন করে বিচার কাজ পরিচালনা করেছেন এবং যারা দলীয় মানসিকতা নিয়ে বিচারকের দায়িত্ব পালন করেছেন, তাদের অনতিবিলম্বে অপসারণ করা হবে। সরকারের কাছে আহ্বান জানাই, বিতর্কিত বিচারপতি যারা দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার কার্য পরিচালনা করেছেন, শপথ ভেঙেছেন, তাদের অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে তাদের অপসারণের ব্যবস্থা করতে হবে। বিচারকদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, আপনার রাজনৈতিক চিন্তা, বিশ্বাস ও মানসিকতা থাকতে পারে, কিন্তু যে মুহূর্তে বিচারকের আসনে শপথ নেবেন সেই মুহূর্ত থেকে বিচারকের দায়িত্ব পালন করবেন। আপনি দায়িত্বশীল হবেন, কারণ আপনি তো সুপ্রিম কোর্টের বিচারপতি। তিনি আরো বলেন, বিগত 15-16 বছরে আওয়ামী লীগ সরকার সুপ্রিম কোর্টের যে ইজ্জত ও মর্যাদা নষ্ট করেছে তা কভার করতে অনেক সময় লেগে যাবে। বিতর্কিত বিচারপতিদের বিরুদ্ধে এত দেরিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে কেন, সরকারের প্রতি এমন প্রশ্ন রাখেন ব্যারিস্টার খোকন। সেই সঙ্গে যারা তাদের পুনর্বাসনের চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল আবার একই সময় একই চ্যানেলে আপনাদের সামনে আরেকটি লিড নিউজ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করুন আমার দেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।